হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতাকে জিজ্ঞাসা করা হয় মেহেকের কি সমস্যা হয়েছে। তখনই গীতা ওষুধের নামটা বলতেই সবাই অবাক হয়ে যায়, চমকে যায়। এমন কি বলে, আমার ননদটা হয়তো আর থাকবে না বেশি দিন। কি বলছো কি এগুলো অলক্ষণী কথা, বলো না গীতা। দেখবে মেহেক ঠিক হয়ে যাবে, তোমরা ওকে ঘরে নিয়ে যাও, সাজগোজ করিয়ে দাও। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। বাড়িতে ফোন করেছিলাম আর কি, জানিয়ে দিলাম মেহেক এই বাড়িতে ঠিকঠাক পৌঁছে গেছে। হাজারও হলে ওর বাবা তো চিন্তা করছে বলুন। এরপরে নিয়ে যায় ঘরে। ভজন বলে, আমার খুব সন্দেহ হচ্ছে, যেখানেই যাচ্ছে কৃপুকে দেখতে পাচ্ছে, ডেড বডিও কৃপু, অন্য কিছু নার্স ডাক্তার সেটাও কৃপু। এই ভজন মিত্তির, আপনি চুপ করুন তো। আপনি এরকম কেন বলুন তো? আপনি সব কিছুতে সন্দেহ ছাড়া কোনো কিছু মনে হয় না? এরপরে গীতা মেহেককে নিয়ে গিয়ে একটা নীল কালারের শাড়ি পরিয়ে দেয়। এরপরে সুন্দর করে কোমরে বিছা, হাতে চুড়ি, শাখা পলা, সিঁদুর সব কিছু পরিয়ে সুন্দর করে মেহেককে একদম পুতুলের মতো সাজিয়ে দেয়। আর একটা গান গাইতে শুরু করে। সেই গান গাওয়া শেষ হতেই মেহেকের শ্বাস শেষ হয়ে যায়। এলিন এবং এশা দুজনে থাকে গীতাকে হেল্প করতে। তারা বলে, বাহ, খুব সুন্দর তো সাজিয়েছো মেহেককে, বাহ, ভারী মিষ্টি লাগছে। তখনই কৃপান এবং তার মা চলে আসে, আর তাদের সঙ্গে সঙ্গে ভজনও এই ঘরে ঢুকে আসতে চায়, কিন্তু গীতা দেয় না। হঠাৎ গীতার ফোনটা বেজে ওঠে। শ্বশুরমশাই উপাস থেকে বলছে, কি ব্যাপার গীতা, মেহেক কি পারবে অঙ্কিতের বাড়িতে পৌঁছাতে ফুলসজ্জার খাতে? তা না হলে কি হবে ভেবে দেখেছো একবারও? আপনি একদম চিন্তা করবেন না বাবা, সব ছক কষে রেখেছি, কোনোভাবেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। আর জানেন তো ফুলসজ্জার ঘরে কি দেয়? কি দেয় আবার? ফুল দেয়। আপনি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যাবেন, তাই না? সেই পুরনো দিনের ভালোবাসা নিয়ে দিন চলবে না কিন্তু। আর কি দেয়? আমি তোমার শাশুড়ি মাকে একটা আংটি দিয়েছিলাম, খুব সুন্দর ছিল। তা বাদে দুধের গ্লাস দেয়, পান দেয়, তাই না? তাই দুধের গ্লাসে কৃপানকে টুক করে একটা হাই পাওয়ারি ঘুমের ওষুধ মিশিয়ে মেহেক সেটা খাইয়ে দেবে। মাখনের মতো ও ঘুমিয়ে যাবে। আপনি কেন চিন্তা করছেন? এরপরে আমি সাই করে মেহেককে নিয়ে চলে যাব অঙ্কিতের বাড়িতে। নিচে রশি ঝোলানো থাকবে, আর সেই রশি দিয়েই মেহেক ওপর থেকে নিচে নেমে আসবে, আর আমি স্কুটি করে ওকে নিয়ে যাব। গীতা, তুমি এবং মেহেক অনেক রিস্ক নিচ্ছ আমার জন্য। আর দেখো, আমার মেয়েটা তো রশি দিয়ে কখনো নিচে নামেনি, ও যদি পড়ে টরে যায় কিচ্ছু হবে না। আপনি কেন এত চিন্তা করছেন বাবা? আমি তো মেহেকের সিকিউরিটির জন্য সবসময় আছি ওর পাশে। আর দেখো গীতা, আমার খুব ভয় করছে, অঙ্কিতের বাড়ি থেকে বারবার ফোন করছি। আপনি বলে দেবেন যে গীতা এলএলবি কথা দিয়েছে, কোনোভাবেই সেই কথা নড়চড় হবে না। ঠিক আমি অঙ্কিতের বাড়িতে মেহেককে পৌঁছে দিয়ে আসবই, ওই বাড়ির বউয়ের সম্মান কোনোভাবেই অক্ষুণ্ণ থাকবে। আর জানো তো গীতা, আমার খুব বুক ধড়ফড় করছে, আপনাকে এত চিন্তা করতে হবে না। জানো তো কিরণকান্তি এবং কৃপান ওরা কিন্তু ভালো নয়, আমার মেয়েটা রিক্সে আছে, কোনো রিক্স নেই। আর পদ্ম, ও আছে এখানে, আমি ওকে সবটা বলে দেব, আপনার কোনো ভাবনা চিন্তার দরকার নেই। মেহেককে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, তবে দেখো তো, ছোটো থেকে যে মেয়েকে বড় করলাম, গায়ের কাছে সবসময় ঘুরে বেড়ালো, সেই মেয়ে বড় হলে বিয়ে দিলে পর হয়ে যায়। তখন মেয়ে বারবার বাবার কথা মনে পড়লেও বাবা ইচ্ছে থাকলেও যেতে পারে না। এখন ওদের ফুলসজ্জা, আমি কি আর ওই ঘরে গিয়ে খাটে ওদের সঙ্গে দেখা করে আসতে পারবো, বা মেহেককে দেখতে পারবো ওকে কতটা সুন্দর লাগছে সাজাতে? পারবো না তো। এটাই হলো আমার সব থেকে কষ্টের। মেহেক, বাবা কথা বলবে, এদিকে এসো। মেহেক মা, আমি জানি যে আমাকে বাঁচানোর জন্য তুই এবং আমার পুত্রবধূ মেয়ে সমতুল্য, সেও অনেক কষ্ট করছে। আমরা চাই যে তোরা যেভাবেই হোক জয়ী হ, আর তোরা জয়ী হবি। এই মুখার্জি পরিবার জিতবে, আর তারপরেই তোরা চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। পাপা, তুমি এতটা ভয় কেন পাচ্ছ? আমি মেয়ে বলে তো। যদি ছেলে হতাম তাহলে কি ভয় পেতে? আমি তোমার বিপদে পাশে থাকলে। আমি জানি মেহেক, আগের যুগের মেয়েরা আর এই যুগের মেয়ের মধ্যে অনেক পার্থক্য। এখন মেয়ে ছেলের কোনো পার্থক্য নেই, সবাই সব কিছু করতে পারে। আর মেয়েরাও বাবা জন্য, মায়ের জন্য অনেক কর্তব্য পালন করে, যেগুলো আগের দিনে করতে পারেনি। আমি আশীর্বাদ করি তুই খুব সুখী হ। অঙ্কিত তোকে খুব ভালো রাখবে, দেখিস, ও তোকে খুব ভালোবাসে, আর ওর পরিবারটাও খুব ভালো। ঠিক আছে পাপা, আমি এখন তাহলে রাখি। ফোন রেখে দেয়। তখনই কৃপান এবং তার মা চলে আসে, এসে বলে, কি ব্যাপার, সাজানো হয়ে গেছে? হ্যাঁ। কৃপুর তো চোখই ছড়ছে না মেহেকের থেকে। আর ভজন বলছে, এই শরতে ওর সঙ্গে কিছু কথা আছে। আপনার লজ্জা করে না? আপনি মেয়েদের মাঝখানে ফুলসজ্জার ঘরে পরপুরুষ হয়ে কেন এসেছেন বলুন তো? কৃপু বলে চিৎকার করতে লাগে, আর বলে, দেখো না শোনা, ও আমাদের ঘরে কেন ঢুকবে? তুমি ঢুকবে, ওর তো ঢুকতে পারে না। হ্যাঁ, এই ভজন মিত্তির কী বলছেন? একটা গোমড়মুখ মানুষ একটা এখানে কেন এসেছেন? এখানে মেয়েদের ব্যাপার স্যাপার, সেখানে আমি বর, আমি থাকবো, আর কেউ থাকবে না।
আপনি কেন এসেছেন বলুন তো? যান বলছি এখান থেকে, বেরিয়ে যান। তুমি আমার সঙ্গে এরকম আচরণ করছো কৃপান, তাছাড়া আবার কি? তখনই পদ্ম বলে, আমি দুধ আর পান নিয়ে চলে এসেছি, সমস্যা নেই। ওখানে রেখে দে পদ্ম। দুধ আর পান চলে এসেছে? মা, এবার তোমরা যাও, আমি আর মেহেক একটু ভালোবাসা করি। ঠিক আছে, তোমরা চিন্তা করো না। এলি নেশা, তোমরা গাড়ি করে চলে যাও, আর আমি স্কুটি নিয়ে এসেছি, সেটা নিয়েই না হয় চলে যাব। আর আমাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, বুঝতেই তো পারছো সব কিছু। মাসিমা চলুন আমরা যাই। আর ভজনমিত্তি, তুমি যাবে না এখান থেকে? তুমি বিয়ে করনি, তুমি বুঝবে কি? তাতে কি, বরযাত্রীতে গিয়েছিলাম। কি করে ফেলেছো? বরযাত্রী গিয়ে কিছুই তো করতে উঠতে পারো নি, তাহলে এখানে কেন এরকম করছো? আর এই গাল ভর্তি দাড়িওয়ালা লোকটা কি তোমাদের বাড়িতে সবসময় থাকবে কৃপান? কখনই কি ও এই বাড়ি ছাড়বে না? কি বলবো কি? তখনই ভজন বেরিয়ে যেতে বাধ্য হয়। আর দেখো, আমাদের বাড়ির মেয়ে, ও কিন্তু খুব অসুস্থ, ওকে একটু দেখে শুনে রেখো কৃপু জামাই। তুমি বুঝতেই তো পারছো মেহেকের কতটা যত্নের দরকার। আর মেহেক, তাহলে আসি। এই বলে মেহেককে চুমু খেয়ে আদর করে বেরিয়ে যায় গীতা টাটা বলে, আর বলে, মেহেক তুমি তোমার কৃপুকে দেখে রেখো কিন্তু, তাহলে আমরা এবার আসছি। এই বলে চলে যায়। ভেতর দিয়ে গীতা বেরোতে না বেরোতেই কৃপান দরজাটা আটকে দেয়। মেহেক ভাবে কি করে এবার সামলাবে কৃপানকে। কৃপান এসে একটা ডায়মন্ড রিং দেয়, বলে, এটা তোমার জন্য। না, আমি পরবো না। কেন? কারণ এই রিংটার থেকেও তুমি আমার কাছে ডায়মন্ড, সেটাই আমার প্রিয়। আমার এগুলোর প্রয়োজন নেই কৃপু। ঠিক বলছো তো তুমি? হ্যাঁ, তুমি তো আমার কৃপু, যাকে আমি জান্টুস বলে ডাকি, আরও কত কিছু। সত্যি? হ্যাঁ, আমাদের মধ্যে তো ভাব আগে থেকেই হয়েছিল, এখন শুধু ভালোবাসাটুকু হওয়া বাকি। তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি তো আছি সারা রাত তোমার সঙ্গে। দেখো, তোমার জন্য আমি 1 মিনিট একটা জিনিস নিয়ে আসছি। দুধের গ্লাসটা এনে কৃপানকে বলে, এটা খেয়ে নাও। আমি নিজে হাতে ঘন করে দুধ জাল করেছি, যাকে বলে একদম মাখন মাখন। এর মধ্যে সরও আছে, তুমি খেলে বুঝবে যে কোনো না কোনো দুধের দোকানের অ্যাড করছো তুমি। চিন্তা করো না, খুব টেস্ট হয়েছে খেতে, খাও। এই বলে নিজে হাতে গ্লাসটা মুখে ধরে খাইয়ে দেয় কৃপানকে। আর কৃপানও মেহেককে যেহেতু ভালোবাসে, সব কথা মেনে নেয়। এরপরে বলে, তুমি এখানে বসো। তুমি খাবে না? আমি তো পান খাবো, আমি তো এগুলো খাবো না। তুমি এখানে বসো, আমরা দুজনে খুব গল্প করি। শুধু গল্প, ভালোবাসা হবে না? হবে তো। এতটা অস্থির কেন হয়েছো? দেখো মেহেক দিদি ভেতরে আছে, আজকে যদি আমার স্বামীর সঙ্গে ওনার কোনো সম্পর্ক তৈরি হয়, তখন বিষয়টা কেমন হয়ে যাবে ভাবো তুমি একবার উকিল দিদি। চিন্তা করিস না পদ্ম, ও তোর বর তোরই থাকবে, আর তোর থেকে মেহেক বেশি রিস্কে আছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। অঙ্কিতের বাড়ির লোকজন ওর জন্য পথ চেয়ে বসে আছে, ও যদি সেখানে পৌঁছাতে না পারে, তাহলে কি মান সম্মান থাকবে? আর একজনের বউ অন্যজনের সাথে রাত্রিবাস করবে, সেটা কতটা কষ্টের একবারও ভেবে দেখ তুই। তাই বলছি, যাই কিছু হয়ে যাক না কেন, তুই একদম কোনো চিন্তা করবি না। আমি মেহেককে নিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব অঙ্কিতদের বাড়ির উদ্দেশ্যে, আর তুই না হয় এদিকে এক কাজ করবি, কৃপানের ঘরে ঢুকে যাবি, সারা রাত এখানে থাকবি। কি বলছো কি? হ্যাঁ, কারণ ভেতর দিয়ে তো সিটকানিটা লাগানো, আমি বলে দিয়েছি সিটকানিটা যেন মেহেক খুলে দেয়। তোর চিন্তা আমাদের মাথায় সবসময় আছে পদ্ম, তোকে ভাবতে হবে না। আমি এবার তাহলে আসি। এই বলে পদ্মকে সমস্তটা বুঝিয়ে দিয়ে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে বলে যে, দেখ, আমার সব থেকে পছন্দের পুত্রবধূ হলো গীতা এলএলবি, আর আমি জানি ও যেটা কথা দেয় সেটা রাখে। ও যদি আমাকে কোর্টে নির্দোষ প্রমাণ করতে পারে এই বুড়ো বয়সে, তাহলে আমি বলছি যে আমি পুরো পরিবারের সঙ্গে একটা সুন্দর সংসার পাতবো, যেখানে কোনো আর ঝামেলা থাকবে না। সেখানকার সর্দারনি হবে গীতা এলএলবি, আর ওর হাতেই সমস্ত দায়িত্ব আমি অর্পে দেবো। তুই চিন্তা করিস না স্বস্তিক, আমরা খুব ভালো থাকবো। দেখ, গীতা এবং মেহেক মিলে যে লড়াইটা লড়ছে, ওরা ঠিক জিতবে। তখনই আবারও অঙ্কিতের বাবা ফোন করে, বলে, বউ কোথায়? কেন, আপনার বউ পালিয়ে গেছে? আরে বৌমা কোথায়? গীতা নিয়ে যাবে তো ঠিক সময়, আপনি কথা দিচ্ছেন? হ্যাঁ, গীতা এলএলবির হয়ে আমি ওর শ্বশুরমশাইয়ের কথা দিচ্ছি। আপনি কেন অতটা চিন্তা করছেন মশাই বলুন তো? আপনার বাড়ির বউ আপনার ছেলের সঙ্গেই ফুলসজ্জা করবে, ভালোবাসা করবে, আপনাকে ওগুলো নিয়ে ভাবতে হবে না। এই বলে ফোন রেখে দেয়। ওদিকে মেহেক কৃপানকে বলে, তুমি এখানে খাটে শুয়ে পড়ো। কেন? না শুলে কি হবে? শুয়ে পড়লে বলে, আমি তোমার মাথায় একটু বিলি কেটে দেই। হ্যাঁ দাও। কৃপানের ঘুম চলে আসে। এরপরে মেহেক দেখতে পারে কৃপানের কোনো বোধ নেই, ও ঘুমিয়ে গেছে। যখন জাগনা ছিল তখন রশি টান দিচ্ছিল গীতা, শব্দ হচ্ছিল। কৃপান বলে, কিসের শব্দ? আরে রাতের পাখি গ্লাসে ঠোকর দিচ্ছে, বুঝতে পারছো না? আমিও দেখবো, সেগুলো দেখার প্রয়োজন নেই, তুমি এখানে চুপ করে শুয়ে থাকো। এই বলে কোনো মতে গুছিয়ে নেয় কৃপানকে। আর এরপরে যখন কৃপান একবারেই সব কিছু হাত পা ছাড়া হয়ে যায়, তখন মেহেক ভাবে, তোমার মাথায় বিলি কেটে দেবো, তোমার আসল বউ পদ্ম আসছে,
আর আমি আমার বরের কাছে যাব। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপানকে ঘুম পাড়িয়ে মেহেক অঙ্কিতের বাড়িতে আসলো। গীতার সাথে বদনাম শুনলো শ্বশুরমশাইয়ের। গীতা অনেক কষ্ট করে মেহেককে পৌঁছে দেয় তার শ্বশুর বাড়িতে অঙ্কিতের কাছে। আর সেখানেই গিয়ে শুনতে পারে যে অম্লান চ্যাটার্জি বলছে আজকে যদি কোনোভাবে মেহেক এই বাড়িতে আসতে না পারে তাহলে কি করে মেহেককে আমরা মেনে নেব, কি করে বা আমাদের ছেলে ওর সঙ্গে সংসার করবে? ওই কৃপানের বাড়িতে এক ঘরে ও থাকবে, এটা কি কখনো সম্ভব? গীতা তখন এসে শুনে ফেলে আর বলে একটু আসতে দেরি হয়েছে কি না, মেহেক কতটা রিস্ক নিয়েছে আপনারা সব কিছু জানেন, তারপরেও পুত্রবধূর নামে বদনাম করতে আপনি শ্বশুরমশাই হয়ে একটুও খারাপ লাগছে না? আপনি দেখুন শুধু কোর্ট আদালত এমনকি প্রেস মিডিয়া কাউকে ছেড়ে কথা বলবো না আমি। আর আমি যদি বলি সঞ্জয় চৌধুরী খুনের ক্ষেত্রে আপনার হাত রয়েছে, গীতা তুমি আমাকে চার্জ করছো না, আমি সত্যি কথা বলছি। আর সেই সব ক্ষেত্রে আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আপনি অপরাধী, তখন কি করবেন? তুমি সেগুলো করে কি মেহেকের সংসার নষ্ট করবে? কেন? আপনি অপরাধ করলে তার শাস্তি আপনাকে পেতে হবে না? গীতা এরপরে অনেক জেদ করে মেহেককে অঙ্কিতের কাছে পৌঁছে দেয় আর বলে ভোরবেলা আমি এসে ওকে নিয়ে যাব, এই কয়েকটা ঘন্টা তোমরা চুটিয়ে প্রেম করো, বুঝতে পেরেছো? আর ওদিকে কৃপানের সঙ্গে যা হওয়ার হয়ে গেছে, পদ্ম আছে ওখানে। গীতা সমস্ত দিক ব্যালেন্স করে চলছে, এরপরে কবে ধরা পড়বে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।